আমার জন্য বেচারি আফিয়ারও থাকতে হলো, তবে ও আমায় ছেড়ে যেত না। রাতে ফেসবুক ঘাঁটছিলাম, হঠাৎ করে একটা ফ্রেন্ড সাজেশন, রাফিদুল হাসান প্রোফাইল দেখে বুঝলাম এটা ওই রাফি। এ কি মিউচুয়ালে যে রাফিয়া তাসনিম দেখাচ্ছে। সাথে সাথে রাফিয়াকে না ধরে আগে আইডি স্টক করতে ঢুকলাম। বেশ কিছু দূর স্ক্রল করে বুঝলাম এই বেটা ডাক্তারি পড়া নিয়ে বিশাল প্যারায় আছে, খালি স্যাড পোস্ট, লেখাপড়া নিয়ে, আর তাতে বন্ধুদের হাহা রিয়াক্ট। কয়েকটা ছবি চোখে বললো রাফিদ ভাইয়াও বেশ হ্যান্ডসাম আছে। এই জন্যই তো আমার দোস্ত ওনার জন্য পাগল হয়েছে। একটু গাটাগাড়ি করে রাফিয়াকে জোর করতেই ও সব বলে দিল। ও যে ভাইয়াকে লাইন মারতে গিয়েছিল, কিন্তু ভাইয়া পুরো আইরনি করে হাতে ললিপপ ধরিয়ে দিয়েছে, এটা স্বীকার করে নিল। রাতে অনেক রাত অবধি আমি একাই জেগেছিলাম। রাতে ঘুম আসছিল না, দম বন্ধ লাগছিল ঘরের মধ্যে। রুমের সাথে কার বারান্দাটা বড্ড ছোট, তাই একটু বের হয়ে বাইরে স্পর্শে হাঁটতে গেলাম। একাই গেলাম, আমার আবার ভয় ডর নেই। আর এখানে যারা থাকে সবাই তো আমাদেরই কেউ না কেউ। তাই একটা হেডফোন কানে গুঁজে বের হলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, বাম দিকে একটু এগিয়ে গেলে একটা বাঘ, আর ওই দিকটায় শুধু রেলিং দেওয়া। খুব ইন্টারেস্ট জাগলো, তাই চলে গেলাম। দেখি নিচের দিকে একটা সিঁড়ি, পুরোটা জায়গায় লাইট জ্বলছে, তাই ভয়ের কোনো কারণই নেই। আমি নিচে নেমে গেলাম। আমার এত অ্যাডভেঞ্চারাস লাগছিল যে হুঁশই নেই যে আমি কোথায় যাচ্ছি। তবে যে দেখি, বাহ, বসারও জায়গা আছে ভেতরের দিকটায়, কিছু লাইটিংও করা, একদম কাপলদের সেটআপের মতো। দেখেই এক্সাইটিং লাগলো। বেশ কিছুক্ষণ ওখানে বসে মাত্র, আর সাথে সাথে চোখ লাগে আমি ঘুমিয়ে গেছি ওখানেই বসেই। এত সুন্দর আবহাওয়া। প্রায় মাঝরাতের দিকে আমার মনে হলো আমি কোনো আরামদায়ক জায়গায় মাথায় রেখে ঘুমাচ্ছি, আর কেউ আমাকে হালকা করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কপালে ব্যান্ডেজ করা জায়গাটায় খুব বেশি যত্ন করে হাত বোলাচ্ছে। আমি ঘুমের ঘোরে আরেকটু ঘুরে শুয়ে পড়লাম। চোখ খোলার ইচ্ছে নেই, তবে মনে হলো আমি কারোর বুকের মধ্যে শুয়ে, আর সে হাত দিয়ে আমাকে খুব আগলে রেখেছে, আর সেও আমার মাথায় উপর মাথা রেখেছে। তার হালকে খোঁচা খোঁচা দাড়িগুলো টের পাচ্ছি আমি। তবে আমি উঠলাম না, যদি এত সুন্দর স্বপ্নটা ভেঙে যায়। আফটার অল, আমার তো আর এমন কেউ নেই যে আমাকে এইভাবে আগলে রাখবে। ফজরের আজানের আওয়াজে টের পেলাম সকাল হয়েছে। তার একটু পরে আচমকা ঘুম ভাঙলো। কই, আমি তো সেই দেওয়ালে মাথে রেখে ঘুমাচ্ছি। তবে সামনে তাকাতে আমার মাথায় হাত। ভাই, আবার সেই হাত। হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে আছি, কখন আবার কি বলে বসে। গায়ে ওড়না ঠিক করে মাথায় দিলাম, তারপর ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতটা টান দিলেন, শুনে মনে হলো কি না কি হয়ে গেছে। আমি মুচকি হেসে আল্লাহকে ডাকতে ডাকতে চলে আসছিলাম। দাঁড়াও, ওনার সেই কর্কশ চিরানিতে আবার দাঁড়িয়ে গেলাম। জি ভাইয়া। সিনিয়রদের সাথে কথা বললে যে তার পারমিশন না নিয়ে কথা শেষ করতে হয় না, এটাও জানো না দেখছি। মানে ভাইয়া, হয়েছে হয়েছে, যেটা জিজ্ঞেস করবো স্ট্রেট আনসার দেবে, এমনভাবে বলল। আমি ভয় পেয়ে গেলাম। জি। এখানে কিভাবে এলে, আর কি করতে এসেছো এখানে? আমি একটু থমথমতো খেয়ে গেলাম, তারপর এক নিঃশ্বাসে এখানে আসা পর্যন্ত সব বলে দিলাম। এত ইন্টারেস্ট জায়গা কিন্তু একদম ভালো না, সাবধানে থেকো। এই ধরনের হেয়ালি কথা শুনলে মাথা গরম হয়ে যায় আমার। আমি কাইন্ড অফ চেঁচিয়ে উঠি। এই, আপনি এত হেয়ালি না করে যেটা বলা স্ট্রেট বলুন না। এ ভোরবেলায় কাজ নেই, বাজ নেই, দাঁড় করে রেখেছেন। আর ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি রাতে আমার সঙ্গে ছিলেন? আমি কিন্তু টের পেয়ে গেছি। দাঁড়ান, সকাল হোক আপনার একদিন কি আমার একদিন। এসব আবল তাবল বলে ওনার কোনো কথা না শুনে গটগটিয়ে চলে এলাম রুমে এসে ঠাস করে দরজাটা লাগিয়ে রাগ কমানোর চেষ্টা করছি। রাতে মিষ্টি অনুভূতির কথা মনে পড়েছে, আবার ওনার কথা মনে পড়েছে, আবার সেই গতকালকে সিঁড়ির কথা মনে পড়েছে। এই মাত্র 24 ঘন্টার আগে কতগুলো কাহিনী একসাথে হলো, সেগুলো একসাথে ভাবছি। এখন আমার দৃঢ় বিশ্বাস যে উনি আমার সাথে রাতে ছিলেন। এবার ভাবতে গা জ্বলে উঠেছে আমার। কোনো ছেলের সাথে এভাবে ভেবে চোখ দিয়ে জল পড়ছে। আমি না হয় ঘুমিয়েছিলাম, উনি যে এত সহজে আমাকে ছেড়ে দিলেন, এটা ভেবেই খুব আজব লাগছে। ইয়াল্লা, আমাকে বাঁচিও পরে কিছু হলে। ফজরের নামাজ পড়ে একটা বই পড়তে লাগলাম, তারপর ফোন ঘাটতে গিয়ে দেখি সাহেবের 10+ মেসেজ, কিন্তু আমি দেখিনি। কি যে ভেবেছে কে জানে। হাই, আসলে আমি অনলাইনে আসিনি, তাই রিপ্লাই দিতে পারিনি, সরি। আরে আফরিন,
তুমি ঠিক আছো তো? এই তুমি এত সকাল সকাল উঠেছো কেন? রেস্ট করো। রেস্ট নেওয়ার কথা বলছি, তাহলে কি এরা সব ঘটনা জানে? আচ্ছা, কুল ডাউন ডিয়ার। আমি ভালো আছি, তুমি এত টেনশন কেন? কালকে সব কথা তো শুনলাম। তোমার শরীর ভালো আছে তো? নিজের কেয়ার করবে ঠিক মতো? ওকে ওকে, এবার তোমার কথা বলো। কাল কোথায় গেছিলে? আমি তো আর যেতে পারিনি। কিভাবে বা যেতে বলো? আমরাও বের হইনি। আমি তোমাকে কতবার মেসেজ করেছি, পারলে দেখা করো আমার সাথে। তুমি রিপ্লাই দিলে না তো। আই এম সরি গো, আমি ক্লাসে আগে আর বের হব না ভাবছি। হ্যাঁ, দরকারও নেই। রেস্ট করো, রোববারে দেখা হবে ইনশাআল্লাহ। আরও কিছু র্যান্ডম কথাবার্তা হলো, রেখে দিলাম। ছেলেটা আমার জন্য এত টেনশন ছিল, ভালোই লাগলো দেখে। আরও একটা সপ্তাহ কেটে গেল, কিছুই ঠিক নেই আমার লাইফে। এই সপ্তাহে যেটা হয়েছে সেটার পর আমার ওই রাহাত ভাইয়ের আশেপাশে যাওয়ার মতো রুচি নেই। এত বাজে একটা ছেলে কিভাবে হতে পারে? চলুন শেয়ার করি। সোমবারে ক্লাস শেষ করে আমি, রাফি আর সাইব একসাথে বের হচ্ছিলাম। আমার সাথে নাকি ওর কি কথা ছিল, তাই আমি, রাফি আর সাইব একসাথে হাঁটছি। আসলে বৃহস্পতিবারে একটা ক্লাস টেস্টের কথা বলায় বেশ ভয়ে আছি সবাই আমরা। আসলে মেডিকেল লাইফে এটাই হয়, খালি পড়া আর পড়া। এসবই আলোচনা করছিলাম ওর সাথে। ও আমার সাথে বেশ কমফোর্টেবল কথা বলে, তাই আমারও ভাল লাগে। যাওয়ার সময় তিনজন তিনটা আইসক্রিম নেই আইসক্রিমওয়ালা মামার কাছে। আইসক্রিম খেতে খেতে গল্প করছি। সাহেব ওই কদিনে বেশ ক্লোজ হয়ে গেছে মোটামুটি আমরা তিনজন ভালো ফ্রেন্ড এখন। রাফি আর রাফিদ ভাইয়ার উপর ক্লাসের কথাটাও ও জানে। আমরা দুইজন রাফিয়াকে খেপাই, আবার রাহাত ভাইয়াকে নিয়ে সাইব আর রাফিয়া আমাকে খেপায়, আমি খেপেও যাই। এসব নিয়ে হাসাহাসি করতে করতে রাফিয়া হঠাৎ বলে ওঠে, পরবর্তী পার্ট শুনতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করেন সবাই।